এর প্রস্তুতি নিচ্ছ তারা প্রত্যেকেই জানো যে এনসিইআরটির বইটা কতটা ইম্পর্ট্যান্ট নিটের প্রস্তুতির জন্য। তা সেক্ষেত্রে একটা সমস্যা দেখেছি, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বইটা পড়তে বেশ সমস্যায় পড়ো তোমরা। তাই তাদের সুবিধার উদ্দেশ্যে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করছি এবং আশা করি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করতে থাকবো। আজকে তার ফার্স্ট ভিডিও সেটা আপলোড করছি। শুরু করছি সেল যে চ্যাপ্টারটা, সেল চ্যাপ্টার 8, সেল দ্য ইউনিট যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 8 যেটা সেল দ্য ইউনিট অফ লাইফ, এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। তা শুরু করা যাক। চ্যাপ্টার 8 যেটা আছে সেল দ্য ইউনিট অফ লাইফ, অর্থাৎ কোষ, এবং যেটা হচ্ছে জীবনের একক, জীবদেহের একক, গঠনগত কার্যগত একক আমরা বাংলাতে বাংলা বইগুলোতেও জেনেছি। দেখা যাক প্রথমে কি বলছে। when you look around you see both living and non-living things. তুমি তোমার চারিপাশে তাকালে দেখতে পাবে বিভিন্ন ধরনের সজীব এবং অজীব অর্থাৎ জড় পদার্থ। ইউ মাস্ট হ্যাভ wondered and asked yourself, তুমি নিজেকেই জিজ্ঞাসা করবে, অবশ্যই জিজ্ঞাসা করবে, what is it that makes an organism living? কি এমন যেটা একটা কোনো কিছুকে জীবে পরিণত করছে, or what is it that an inanimate things does not have which a living things has? এবং যেগুলো অজীব তাদের মধ্যে বা জড় তাদের মধ্যে কি এমন নেই যার কারণে তাদেরকে জড় ধরা হচ্ছে। The answer to this is the presence of the basic unit of life, the cell, in all living organism. এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা অবশ্যই হবে প্রতিটা সজীব, যাদেরকে আমরা সজীব পর্যায়ে ফেলছি তাদের মধ্যে অবশ্যই একটা মাস্ট যে উপাদানটা থাকছে সেটা হচ্ছে কোষ। তারপরে দেখা যাক, all organisms are composed of cells. প্রতিটাই জীবিত পদার্থ বলা ঠিক হবে না, জীব যারা তারা অবশ্যই কোষ দ্বারা গঠিত। সাম আর কম্পোজ অফ এ সিঙ্গেল সেল, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু একটা কোষ দিয়ে তৈরি, এবং যাদেরকে বলা হয় কি আর কল্ড ইউনিসেলুলার অর্গানিজম, অর্থাৎ তাদেরকে কি বলা হচ্ছে, ইউনিসেলুলার অর্গানিজম। যে সমস্ত জীব একটা কোষ দিয়ে তৈরি তাদেরকে বলা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, অর্থাৎ সেটারই বাংলা হচ্ছে এককোষী। যেমন আমরা এককোষী জীব, যেমন আমরা জানি এককোষী জীবের মধ্যে উদাহরণের মধ্যে অ্যামিবার কথা আসতে পারে, ইস্টের কথা আসতে পারে, এরকম অনেক উদ্ভিদ কোষ এবং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এরকম এককোষী পর্যায়ে দেখতে পাওয়া যায়। While others like us composed of many cells are called multicellular organism. এবার অনেক যে জীব আছে যারা কিন্তু অনেকগুলি কোষ দিয়ে তৈরি তাদেরকে বলা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। এটার অর্থ কি? বহুকোষী জীব। যেমন আমরা বহুকোষী জীবের মধ্যে পড়ছি। এরপরে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে হোয়াট ইজ এ সেল, একটা কোষ কি। ইউনিসেলুলার অর্গানিজম আর ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অ্যান্ড পারফর্মিং দ্য এসেন্সিয়াল ফাংশনস অফ লাইফ। একটা ইউনিসেলুলার অর্থাৎ এককোষী জীব কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীনভাবে একটা কোষের মাধ্যমেই সব কিছু তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং যাবতীয় সমস্ত কিছু একটা কোষের মধ্যেই করে ফেলতে পারছে। তার জীবনে যা দরকার, যাবতীয় যা কিছু বেঁচে থাকার জন্য যা দরকার সবই একটা কোষের মধ্যে করে ফেলছে। এনিথিং লেস দ্যান এ কমপ্লিট স্ট্রাকচার অফ এ সেল ডাজ নট এনশিওর ইন্ডিপেন্ডেন্ট লিভিং। একটা কোষের যা থাকা উচিত সেইটা যদি না থাকে সেইটাকে কিন্তু আমরা জীব বলে পরিগণিত করব না। একটা কোষের সমস্ত কিছু অন্ততপক্ষে একটা থাকতে হবে, তবেই সেটা হচ্ছে জীব। Hence cell is the fundamental structural and functional unit of all living organism. এটাই আমরা যে পরিচিত বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা তোমরা জানো যে কোষ হচ্ছে কি জীবের গঠনগত ও কার্যগত একক। এই যে স্ট্রাকচারাল কথাটা ব্যবহার করা হচ্ছে, স্ট্রাকচারালের অর্থ কি? স্ট্রাকচারালের অর্থ হচ্ছে গঠনগত এবং ফাংশনালের অর্থ হচ্ছে
কার্যগত, অর্থাৎ কোষ হচ্ছে গঠনগত এবং কার্যগত একক জীবের। অ্যান্টন ভন লিউয়েনহুক, এই নামটা অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্টন ভন লিউয়েনহুক ফার্স্ট স অ্যান্ড ডেসক্রাইবড এ লাইভ সেল, প্রথম কিন্তু একটা জীবিত কোষ সম্পর্কে ধারণা দিয়েছিলেন লিউয়েনহক, অ্যান্টন ভন লিউয়েনহক। রবার্ট ব্রাউন, এই লেখাটা হয়তো দেখা যাচ্ছে না, রবার্ট ব্রাউন ল্যাটার ডিসকভার্ড দ্য নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন কি আবিষ্কার করলেন? কোষেরই একটা খুব গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াসকে আবিষ্কার করলেন। তাহলে নিউক্লিয়াসের আবিষ্কারক, এই ইনফরমেশনটাও আমরা মনে রাখবো। প্রথম কোষ দেখলেন অ্যান্টন ভন লিউয়েনহক, আর রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করলেন। দ্য ইনভেনশন অফ দ্য মাইক্রোস্কোপ অর্থাৎ মাইক্রোস্কোপের আবিষ্কার অ্যান্ড ইটস ইমপ্রুভমেন্ট, এবং একই সঙ্গে মাইক্রোস্কোপের আবিষ্কারের সঙ্গে সঙ্গে তার যে উন্নতি হলো ধীরে ধীরে, লিডিং টু দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। অর্থাৎ জানি আমরা সবথেকে আধুনিক এবং সবথেকে উন্নত মাইক্রোস্কোপ হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। এইগুলোর আবিষ্কার রিভিল অল দ্য স্ট্রাকচারাল ডিটেলস অফ দ্য সেলস, সমস্ত কিছু একটা কোষের গঠনগত উপাদান যেগুলো, সেগুলো সমস্ত কিছুই কিন্তু রিভিল করে দিল। আচ্ছা, নেক্সটটা দেখবো আবার সেল থিওরি দেখব। সেল থিওরি, an overview of cell আছে, পরে সেল থিওরি। আচ্ছা, সেল থিওরি যেটার বাংলা হচ্ছে কোষ তত্ত্ব। ইন 1838, সালটা মনে রাখার মতো, 38-এ কি হলো? প্রথম কোষ তত্ত্ব প্রকাশ ঘটার শুরুর দিকে, অ্যাকচুয়ালি 1838 নয়, এটাতে যে ম্যাথিয়াস স্লেইডেন কী করলেন, ম্যাথিয়াস স্লেইডেন একজন জার্মান বোটানিস্ট, এর যে তথ্যগুলো দিলেন সেগুলো পরবর্তীতে কোষতত্ত্বে রূপান্তরিত হলো। 1838-এ এক্সামিন্ড কী করলেন, এ লার্জ নাম্বার অফ প্ল্যান্টস and observe that all plants are composed of different kinds of cell which form the tissue of the plant. ম্যাথিয়াস স্লেইডেন 1838 খ্রিস্টাব্দে কী করলেন, বিভিন্ন এক্সামিন লার্জ নাম্বার অফ প্ল্যান্ট সেল, প্রচুর, তার মানে এটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ম্যাথিউ স্লেইডেন জার্মান বোটানিস্টও ছিলেন, তিনি উদ্ভিদবিদ্যার একজন উদ্ভিদবিদ ছিলেন জার্মানের। The Matthias Sladen examined a large number of plants and observed that all plants are composed of different kinds of cell, এবং প্রতিটা কোষ যে উদ্ভিদই বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি সেটা লক্ষ্য করলেন, এবং যেটাই কিনা কি বিভিন্ন যে প্লান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদ কলা তৈরি করছে। অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম থিওডর সোয়ান একজন ছিলেন স্লেইডেন, এই নামটা অবশ্যই মনে রাখার মতো, ম্যাথিয়াস স্লেইডেন, এবং আরেকজন থিওডর সোয়ান, এ ব্রিটিশ জুলজিস্ট, ইনি ছিলেন কি জুলজিস্ট। স্টাডি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল সেলস, তিনি দেখলেন কি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল সেলস, প্রাণী কোষ দেখলেন, অ্যান্ড রিপোর্টেড দ্যাট সেলস হ্যাড থিন আউটার লেয়ার হুইচ ইজ টুডে নোন অ্যাজ দ্য প্লাজমা মেমব্রেন। তিনি বিভিন্ন ধরনের যে প্রাণী কোষগুলো লক্ষ্য করলেন এবং তার বাইরে দিয়ে একটা থিন আউটার লেয়ার দেখতে পেলেন, যেটা তখন তিনি কিন্তু সেটা সম্পর্কে কোনো ধারণা দেননি, কিন্তু বর্তমানে সেটার যে থিন আউটার লেয়ার সেটাই হলো বর্তমানে আমাদের কাছে পরিচিত প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা হিসাবে। হি অলসো কনক্লুডেড বেসড অন হিজ স্টাডিজ অন প্ল্যান্ট টিস্যু, তিনি আরও কিছু তথ্য দিলেন, দ্যাট দ্য প্রেজেন্স অফ সেল ওয়ালের ধারণাও কিন্তু তিনি দিলেন। কোথায়? সেল ওয়াল বা কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন যেটা কমন প্রাণী কোষ, অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেল দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিন্তু সেল ওয়াল যেটা সেটা কিন্তু ইউনিক স্ট্রাকচার, কার ক্ষেত্রে? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে, is a unique character of the plant cells. On the basis of this, Swan proposed the hypothesis that the bodies of animals and plants are composed of
সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। এটা থেকে কী করলেন সোয়ান যে সিদ্ধান্তে আসলেন যে হাইপোথিসিসটা দিলেন সেটা প্রতিটা উদ্ভিদ এবং প্রাণী কি কোষ কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস, অর্থাৎ কোষ দিয়ে গঠিত বা কোষীয় উপাদান দিয়ে গঠিত। স্লেড অ্যান্ড সোয়ান টুগেদার ফর্মুলেটেড দ্য সেল থিওরি, এবং এই থেকেই তৈরি হলো সোয়ান স্লাইডেনের কোষ তত্ত্ব, যেটা কোষ তত্ত্ব বলে জানি, কোষ তত্ত্ব, যার জনক হলেন সোয়ান ও স্লাইডেন। কোষ তত্ত্বে যার জনক হচ্ছেন সোয়ান ও স্লাইডেন, সেটা আসলো। দিস থিওরি however did not explain as to how new cells were formed. এটাও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেটা মনে রাখার মতো। এই কোষতত্ত্ব কিন্তু কোনো রকম ব্যাখ্যা দিতে পারেনি। সোয়ান স্লাইডেন যে কোষতত্ত্ব প্রকাশ করেছিলেন সেটা ডিড নট এক্সপ্লেন অ্যাজ টু হাউ নিউ সেলস ওয়ার ফর্মড, কী করে নতুন কোষ তৈরি হয় সেই ব্যাখ্যা কিন্তু দিতে পারেননি দেননি তারা তাদের কোষতত্ত্বে। এই ব্যাখ্যায় রুডলফ ভার্কো, এই নামটাও মনে রাখার মতো, রুডলফ ভার্কো first explained that cells divided and new cells are formed from pre-existing cells. খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। রুডলফ ভার্কো first explained that cells divided and new cells are formed from pre-existing cells. রুডলফ ভার্কো বললেন যে কোষ বিভাজিত হতে পারে এবং নতুন কোষ সবসময় নিউ সেলস আর ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, একটা পুরাতন কোষ থেকেই নতুন কোষ তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট বিষয়টা, এবং এই ভার্কোয়ের নামটাও অবশ্যই মনে রাখবে তোমরা। এবং এটাকে তিনি ল্যাটিন ভাষায় যে কথাটা প্রয়োগ করেছিলেন সেটা হচ্ছে ওমনিস সেলুলি সেলুলা। ওমনিস সেলুলি সেলুলা, এটার অর্থ হচ্ছে ওমনিস সেলুলি সেলুলা, এর অর্থ হচ্ছে নিউ সেলস আর ফর্মড, cells are divided, cells are formed from pre-existing cells. এটার অর্থ হচ্ছে omnis celluli cellula, new cells are formed from pre-existing cells. এটার অর্থ হচ্ছে omnis celluli cellula, এটার অর্থ হচ্ছে একটা কোষ একটা প্রি-এক্সিস্টিং অর্থাৎ পূর্ববর্তী কোনো কোষ থেকেই তৈরি হয়। হি মডিফাইড দ্য হাইপোথিসিস, তিনি কী করলেন, মডিফাই করলেন হাইপোথিসিস অফ সোয়েডেন আর সোয়ান এবং সোয়েডেনের যে হাইপোথিসিস এটাকে মডিফাই করলেন অ্যান্ড গিভ দ্য সেল থিওরি এ ফাইনাল শেপ, এবং একটা সম্পূর্ণরূপে যে আধুনিক ধারণা দিলেন সেল থিওরিটাকে কিছু মডিফাই করে কোষতত্ত্বকে, অ্যাজ আন্ডারস্টুড টুডে, যেটা এখন ধরা হয় যে সেল থিওরিটাকে আধুনিক কোষতত্ত্ব, এটাতে বলা হচ্ছে কি অল লিভিং অর্গানিজম আর কম্পোজড অফ সেলস প্রোডাক্টস অফ সেলস, কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। প্রতিটা লিভিং অর্গানিজম কি কম্পোজড অফ সেলস অর্থাৎ কোষ দিয়ে তৈরি, অথবা এবং একই সঙ্গে কোষীয় উপাদান দিয়ে তৈরি, প্রোডাক্টস অফ সেল, বিভিন্ন ধরনের কোষীয় উপাদান বা কোষজাত উপাদান দিয়ে তৈরি। প্রোডাক্টস অফ সেলস বলতে আমরা বলতে পারি যে কোষজাত উপাদান দিয়ে তৈরি। একটা জীব কোষ দ্বারা গঠিত অথবা কোষ থেকে তৈরি হওয়া বিভিন্ন পদার্থ দিয়ে একটা জীব গঠিত। অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, এটাই এই যে ওমনি সেলুলা, অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অর্থাৎ প্রতিটা কোষই একটা পূর্ববর্তী কোষ থেকে আবির্ভূত হয়েছে। এরপরে দেখা যাক অ্যান ওভারভিউ অফ সেলস। You have earlier observed cells in an onion peel, অর্থাৎ পূর্বের কথা বলা হচ্ছে যেটাতে তুমি দেখে থাকতে পারো যে অনিয়ন পিল অর্থাৎ যে পেঁয়াজের খোসা সেখানকার কোষগুলোকে দেখে থাকতে পারো, অথবা হিউম্যান চিক অর্থাৎ যে মিউকাসেলের কথা বলা হচ্ছে গালের সেই সেলস আন্ডার দ্য মাইক্রোস্কোপে খুব সহজে এই কোষগুলোকে দেখা যায়। লেটাস রিকালেক্ট দেয়ার স্ট্রাকচার, এগুলোর এবার যে স্ট্রাকচার গঠনগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাক। দ্য অনিয়ন সেলস হুইচ ইজ এ টিপিক্যাল প্ল্যান্ট সেলস, এই অনিয়ন সেলসটা হচ্ছে কি পেঁয়াজের যে খোসার যে পিল করে আমরা যে খোসাটা যদি মাইক্রোস্কোপে দেখি সেটা হচ্ছে টিপিক্যাল প্ল্যান্ট সেল, অবশ্যই উদ্ভিদ কোষ হবে। হ্যাজ এ ডিস্টিং সেল ওয়াল, এর কি যেহেতু প্ল্যান্ট সেল তাহলে অবশ্যই সেল ওয়াল মাস্ট থাকবে, সেল ওয়াল থাকা অবশ্যই দরকার, সেল ওয়াল আছে। অ্যাজ ইটস আউটার বাউন্ডারি,
এর একদম বাইরে আছে কি আউটার বাউন্ডারিতে আছে সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর আছে, জাস্ট উইদিন ইট ইজ দ্য সেল মেমব্রেন, এবং সেই আউটার মেমব্রেনের ঠিক ভিতরেই আছে কি সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা যেটা, সেটা কিন্তু উভয়ের ক্ষেত্রে কমন। সেল ওয়ালটা কেবলমাত্র আমরা উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছি, প্রাণী কোষে দেখতে পাবো না, কিন্তু কোষ পর্দা যেটা সেল মেমব্রেন যেটা সেল ওয়ালের ঠিক নিচেই থাকে, সেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষে দেখতে পাবো। দ্য সেলস অফ দ্য হিউম্যান চিক হ্যাভ অ্যান আউটার মেমব্রেন অ্যাজ দ্য ডিলিমিটিং স্ট্রাকচার অফ দ্য সেল। কিন্তু আমরা যদি হিউম্যান চিক যে সেলটার কথা বলা হচ্ছে সেটার ক্ষেত্রে অর্থাৎ গাল থেকে নিয়ে, গালের যে মিউকাস থেকে নিয়ে যে কোষটা দেখা হচ্ছে, সেটাকে একমাত্র বাইরে দিয়ে একটা ডিলিমিটিং স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সেল মেমব্রেনটা। ইনসাইড ইচ সেল ইজ এ ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার কল্ড নিউক্লিয়াস, এবং প্রতিটা কোষের মধ্যে একটা মেমব্রেন বাউন্ড ডেন্স স্ট্রাকচার আছে, ঘন একটা কোষীয় অঙ্গাণু আছে যার নামই হচ্ছে, ঘন একটু বড় আকৃতির যে কোষীয় অঙ্গাণুটা আছে তার নামই হচ্ছে নিউক্লিয়াস। দিস নিউক্লিয়াস কন্টেন্স দ্য ক্রোমোজোম, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোজোম থাকছে, হুইচ ইন টার্ন কন্টেন দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, এবং এই ক্রোমোজোমটাই কি করছে, বিভিন্ন ধরনের যে জেনেটিক ম্যাটেরিয়াল বংশগত বৈশিষ্ট্য ধারণ করে রেখে দিচ্ছে। সেই ধারণ করার জন্য ক্রোমোজোমের মধ্যে কি আছে, কেন এই ক্রোমোজোমের এই বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। সেলস দ্যাট হ্যাভ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াই আর কল্ড ইউক্যারিওটিক, whereas যেটাতে এটুকুই দেখা যাক আগে, সেলস দ্যাট হ্যাভ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াই, যেটাতে একটা মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াই, একটা পর্দাবৃত্ত বৃত্ত যে নিউক্লিয় গঠন যেটাতে দেখতে পাওয়া যাচ্ছে, সেই কোষগুলোকে বলা হচ্ছে ইউক্যারিওটিক। whereas cells that lack membrane bound nucleus, যেটাতে আমরা কোনো মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস দেখতে পাবো না, অর্থাৎ কোষ মেমব্রেন বাউন্ড যে নিউক্লিয় পর্দা বৃত্ত কোনো নিউক্লিয়াস দেখতে পাবো না, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। অর্থাৎ এটুকু থেকে কি জানতে পারা গেল, যে যদি একটা কোষের মধ্যে পর্দাবৃত্ত নিউক্লিয়াস থাকে তাহলে সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, আর পর্দাবৃত্ত নিউক্লিয়াস যদি না থাকে তাহলে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। ইন বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলস, in both prokaryotic and eukaryotic cells, a semi-fluid matrix called cytoplasm occupies, একটা সেমি ফ্লুইড অর্ধতরল একটা অংশ দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, তার যে পর্দা ঘেরার যে ভিতরের অংশ, সেখানে আমরা একটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, সেটাকে সাইটোপ্লাজম যেটাকে বলা হয়, সাইটোপ্লাজম অকুপাইজ দ্য ভলিউম অফ দ্য সেল, গোটা যে কোষের যে ভিতরের অংশ সমস্তটাই সেই সাইটোপ্লাজম দিয়ে তৈরি। দ্য সাইটোপ্লাজম ইজ দ্য মেইন অ্যারিনা অফ সেলুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ যে সাইটোপ্লাজমই হচ্ছে সেই জায়গাটা যেটাতে কোষের যাবতীয় সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো, যাবতীয় যা রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ বিপাক যেটাকে বলা হয়, সেই ঘটনাগুলো সমস্ত কিছুই দেখতে পাওয়া যাবে এই সাইটোপ্লাজম। সেই জন্য বলা হচ্ছে মেন এরিনা অফ সেলুলার অ্যাক্টিভিটিস। সাইটোপ্লাজম হচ্ছে কোষের মেন এরিনা অফ সাইটোপ্লাজম, যে সেলুলার অ্যাক্টিভিটিসের জন্য। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালসের অবশ্যই কোষ, উদ্ভিদ কোষ হোক বা প্রাণী কোষ হোক, সবার ক্ষেত্রে ভেরিয়াস কেমিক্যাল রিয়াকশনস অকার ইন ইট, এই বিভিন্ন ধরনের কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে ইন ইট অ্যান্ড দ্য সেল ইন দ্য লিভিং স্টেট, যেটা কিনা যে রাসায়নিক বিক্রিয়াগুলোই সেলটাকে কি করে রাখছে, লিভিং স্টেটে রেখে দিচ্ছে, অর্থাৎ জীবিত অবস্থায় রেখে দিচ্ছে। বিসাইড দ্য নিউক্লিয়াস, দ্য eukaryotic cells have other membrane bound distinct structure called organelles. নিউক্লিয়াসই একমাত্রই নয়, নিউক্লিয়াস ছাড়াও কোষের মধ্যে বিভিন্ন যে পর্দাবৃত যে অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যায় সেইগুলোকে বলা হচ্ছে সেল অর্গানেলস, সেইগুলোকে বলা হচ্ছে সেল অর্গানেলস। এই যে গঠনগুলো সেইগুলোকে বলা হচ্ছে সেল অর্গানেলস, অর্থাৎ পর্দাবৃত যে অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে মেমব্রেন গঠনগুলো, যেগুলো পর্দাবৃত গঠন দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে অর্গানেলস, কোষীয় অঙ্গাণু। লাইক দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে আছে কি, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি কমপ্লেক্স আছে, লাইসোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, মাইক্রোবডিজ আছে, ভ্যাকিউলস আছে অর্থাৎ কোষগহ্বর। দ্য প্রোক্যারিওটিক সেলস ল্যাক সাচ মেমব্রেন বাউন্ড অর্গানেলস, এই যে মেমব্রেন বাউন্ড অর্গানেলসগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম বা মাইটোকন্ড্রিয়া বা মাইক্রোবডিজ বা ভ্যাকিউলস, যেগুলো মেমব্রেন বাউন্ড অর্থাৎ পর্দাবৃত, সেই ধরনের কিন্তু কোষীয় অঙ্গাণু আমরা প্রোক্যারিওটিক সেলসে দেখতে পাবো না। ল্যাক সাচ মেমব্রেন বাউন্ড অর্গানেলস। রাইবোজোমস আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস ফাউন্ড ইন রাইবোজোম। এরপরে এটাও একটা ইম্পর্টেন্ট ঘটনা, রাইবোজোম কিন্তু নন মেমব্রেন বাউন্ড, অর্থাৎ কোনো পর্দাবৃত্ত গঠন নয়। রাইবোজোম হচ্ছে নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস।
রাইবোজোম কোনো পর্দাবৃত গঠন নয়, ফাউন্ড ইন অল সেলস। এবং একই সঙ্গে এর আরেকটা বৈশিষ্ট্য, মজাদার বৈশিষ্ট্য হচ্ছে ফাউন্ড ইন অল সেলস, সেটা ইউক্যারিওটিক হোক বা অ্যাজ ওয়েল অ্যাজ প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক প্রতিটা কোষে দেখতে পাওয়া যায়। উইদিন দ্য সেলস cell ribosomes are found not only in the cytoplasm but also within two organelles. রাইবোজোম এমন কোষীয় অঙ্গাণু, সেটা কিন্তু শুধুমাত্র সাইটোপ্লাজমেই পাওয়া যায় তাই কিন্তু নয়, শুধুমাত্র সাইটোপ্লাজমে পাওয়া যায় তাই নয়, এটা আরও কিছু কোষীয় অঙ্গাণুর ভিতরেও পাওয়া যায়। সেগুলো কি কি, যেমন ক্লোরোপ্লাস্টের ভিতরে দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার ভিতরেও দেখতে পাওয়া যায়, এবং আরেকটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ ইয়ার, যেটা তার বাইরের পর্দাতে দেখতে পাওয়া যায়। তার বিষয়টা কি দাঁড়ালো, রাইবোজোম হচ্ছে একটা সার্বজনীন কোষীয় অঙ্গাণু বলা হয় এই কারণে যে রাইবোজোমকে আমরা দেখতে পাচ্ছি নন মেমব্রেন, অর্থাৎ রাইবোজোম কোনো পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু নয়, এবং একই সঙ্গে এটাকে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক উভয় কোষে দেখতে পাওয়া যায়। এবং রাইবোজোমস আর ফাউন্ড নট অনলি ইন সাইটোপ্লাজম বাট, শুধু সাইটোপ্লাজমে নয়, এছাড়াও কিছু অন্যান্য কোষীয় অঙ্গাণুর ভিতরেও দেখতে পাওয়া যায়, যেমন ক্লোরোপ্লাস্টের মধ্যেও দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও দেখতে পাওয়া যায়, এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার পর্দাতে দেখতে পাওয়া যায়। Animal cells contain another non-membrane bound organelle called centrosome. প্রাণী কোষের ক্ষেত্রে অ্যানিমাল সেলস কন্টেন অ্যানাদার নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস, অর্থাৎ অ্যানিমাল সেলস প্রাণী কোষের ক্ষেত্রে আরেকটা নন মেমব্রেন বাউন্ড, অর্থাৎ কোষ পর্দা নয়, অর্থাৎ কোনো পর্দাবিহীন কোষাঙ্গাণু অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে সেন্ট্রোজোম, হুইচ হেল্পস ইন সেল ডিভিশন। সেন্ট্রোজোমের কাজ কি, সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করে। সেলস ডিফার গ্রেটলি ইন সাইজ, কোষ কিন্তু গ্রেটলি ডিফার্স ইন সাইজ, কোষের আকৃতির একটা বিরাট ভ্যারাইটি দেখতে পাওয়া যায়, মানে প্রচুর ধরনের কোষের আকৃতি, সাইজ যেটা, সেটা অনেক অনেক রকমের হয়। শেপ অ্যান্ড অ্যাক্টিভিটি, এবং তার আকৃতি বিভিন্ন ধরনের হয়, তার সাইজটা আকারটাও বিভিন্ন ধরনের হয়, এবং অ্যাক্টিভিটি তাদের কাজও বিভিন্ন ধরনের দেখতে পাওয়া যায়, বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়। ফর এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন মাইক্রোপ্লাজমা লেটলাই, গ্যালিসেপ্টিকাম, এই ধরনের যে মাইক্রোপ্লাজমাগুলো, তাদের ক্ষেত্রে স্মলেস্ট সেল, এরা হচ্ছে স্মলেস্ট, এটাও মনে রাখার মতো বিষয়। মাইক্রোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট সেলস, আর অনলি 0.3 মাইক্রোমিটার ইন লেন্থ, ওয়াইল ব্যাকটেরিয়া এটার লেন্থ কতটা, মাত্র 0.3 মাইক্রোমিটার। কিন্তু কি রাখতে হবে, এর থেকে ছোট ও কিন্তু ভাইরাসের থেকে কিন্তু একটু বড় লেন্থ। ওয়াইল ব্যাকটেরিয়া, যদি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাবো, তারপরে বেশ কিছু ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, তার আগে কী বলছে সেটা দেখি, কী লেখা আছে সেগুলো দেখা যায়, ছবিগুলো পরে দেখছি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কুড বি 3 to 5 মাইক্রোমিটার, 3 to 5 মাইক্রোমিটার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে। তার যদি সাইজের ভিত্তিতে কোনো প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা খুব সব থেকে ছোটো যেটা সেটা দেখতে পাচ্ছি মাইক্রোপ্লাজমা লেটলাই বা মাইক্রোপ্লাজমা যেগুলো সেগুলো, এবং তার থেকে একটু বড় হচ্ছে ব্যাকটেরিয়াগুলো যেগুলো 3 to 5 মাইক্রোমিটার। দ্য লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেলস ইজ দ্য এগ অফ অ্যান অস্ট্রিচ, যেটা আইসোলেটেড একদম আলাদাভাবে থাকা সিঙ্গেল সেল, যেটা অ্যাকচুয়ালি প্রতিটা ডিমই হচ্ছে কোষ, এবং সব থেকে বড় কোষ হচ্ছে উটপাখির ডিম, এগ অফ অ্যান অস্ট্রিচ, সব থেকে বড় প্রাণী কোষ, এগ অফ অ্যান অস্ট্রিচ। এবং multicellular organisms, human red blood cells are about 7 মাইক্রোমিটার। এটাও বিভিন্ন প্রশ্নের অনেক সময় দেখতে পাওয়া যায়, দরকার হয় 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, ব্যাস কত, 7 মাইক্রোমিটার। হিউম্যান ব্লাড সেলসে, মানুষের লোহিত রক্তকণিকার, রক্তের যে সব থেকে বেশি সংখ্যায় থাকা যে কোষীয় উপাদান, যেটার নাম হচ্ছে হিউম্যান রেড সেলস, যাকে এরিথ্রোসাইটও বলা হয়, আরবিসিও বলা হয়। এই আরবিসি যেটা, আরবিসি বা এরিথ্রোসাইট যেটা, এই এরিথ্রোসাইট বা আরবিসির ডায়ামিটার কত হয়, 7 মাইক্রোমিটার মতো। নার্ভ সেলস আর সাম অফ দ্য লংগেস্ট সেল, এবং স্নায়ু কোষ হচ্ছে সব থেকে দৈর্ঘ্যে বড় কোষ। সেলস অলসো ভ্যারি গ্রেটলি ইন দেয়ার শেপ, সেলস কী হয়, কোষ ভ্যারি গ্রেটলি ইন দেয়ার শেপ, আকৃতিও বিভিন্ন দেখতে পাওয়া যায়। দে মে
ডিস্ক লাইক, ডিস্কের মতো হতে পারে, পলিগোনাল বহুতলাকার হতে পারে, কলামনার হতে পারে, কিউবয়েডাল হতে পারে, থ্রেড লাইক হতে পারে, সূত্রের মতো হতে পারে, ইভেন ইরেগুলার বা অনিয়তকার আকৃতিরও হতে পারে, যেমন ডব্লিউসির ক্ষেত্রে অনিয়তকার আকৃতি দেখতে পাওয়া যায়। দ্য শেপ অফ দ্য সেল মে ভ্যারি উইথ দ্য ফাংশন অফ দে পারফর্ম। এই শেপটা ভ্যারি হওয়ার পিছনেও কিন্তু কারণ হচ্ছে তাদের যে কাজের জন্য, কাজের সুবিধার জন্যই এই শেপ ভ্যারিয়েশনটা দেখতে পাওয়া যায়, আকৃতির যে পৃথক যে আকৃতির ব্যাপারটা দেখতে পাওয়া যায়। এখানে এই যে ছবি কটা দেখানো হয়েছে তাতে যেমন আরবিসি, রেড ব্লাড সেল, এ কি রাউন্ড গোলাকার হয় এবং বাই কনকেভ হয়, অর্থাৎ ভিতর দিকটা অবতল, দুই দিকে অবতল যে গঠন এবং গোলাকার হয়। এটাতে এই শেপটাতে সুবিধা কি, এর যা কাজ সেটা করতে সুবিধা হয়, খুব সরু সরু ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে খুব সহজে যেতে পারে। আবার বাই কনকেভ হওয়ার জন্য এ খুব সহজে অনেকটাকে, যে সারফেস এরিয়াটা বেশি হয় এবং অনেকটা অক্সিজেনকে ক্যারি করতে পারে। আচ্ছা, অ্যামিবয়েড টাইপের হোয়াইট ব্লাড সেল, অ্যামিবয়েড হওয়ার কারণে সহজে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করতে পারে। কলামনার এপিথেলিয়াল সেল লং এবং ন্যারো হয়, সরু এবং লম্বাটে টাইপের হয়। এর ক্ষেত্রে সাইকোসের ক্ষেত্রে আকারটা দেখতে পাওয়া যাচ্ছে ব্রাঞ্চ টাইপের সেল, প্রচুর যেহেতু অন্যান্য নিউরনের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়, তাই এটাই এই গঠনের জন্য এর সুবিধা হয় এরকম গঠনের জন্য। এটাতে বলা হলো না। কলামনার সেলের ক্ষেত্রে কী হয়, অনেক সময় দেখা যায় কলামনার সেল বিভিন্ন ধরনের যে আউটার সারফেস তৈরি করছে, অর্থাৎ একটা আবরণ তৈরিতে সাহায্য করছে, তাই সেই আবরণের মাধ্যমে যে একটা গঠনগত যে সাংগঠনিক শক্তি প্রদান সেই জায়গাটাকে, সেইটার কাজও করে থাকে এবং অনেক ক্ষেত্রে সিক্রেশনের সঙ্গে যুক্ত হয়, তাই এর ধরনের গঠনটা সুবিধাজনক হয়ে যায়। আর ট্র্যাকিড যেটা, সেটা এলঙ্গেটেড টাইপের, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, উদ্ভিদে দেখতে পাওয়া যায় ট্র্যাকিড এলঙ্গেটেড টাইপের। এরকম হওয়ার কারণে কি জল সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মেসোফিল সেল রাউন্ড এবং ওভাল হয়, গোলাকার এরকম ওভাল বা ডিম্বাকার টাইপের হয়, প্রচুর পরিমাণে একত্রিত হয়ে এক জায়গায় অনেক থাকতে পারে এবং প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টিডকে ধারণ করে রাখতে পারে। ঠিক আছে ছাত্রছাত্রীরা, এইটুকুই আজকে থাক। পরবর্তীতে যে পরে প্রোকারিওটিক সেলস এবং বাকি যে অংশটা সেটা আলোচনা করব।